সবার আগে তোকে আমি জিজ্ঞেস করবো তুই কি করিস, এটা আমার জন্য না, এটা তুই সে টু দি অডিয়েন্স, এটা তোর ক্যামেরা, হোয়াট ডু ইউ ডু এক্স্যাক্টলি। শুরু হয়ে গেল? হ্যাঁ। ও তো মানে আমি প্রাইমারিলি যে কাজটা করি, মানে আমি সেটার সাথে যতটা না আইডেন্টিফাই করি, আমি এখনো দাঁড়িয়ে মানে নিজেকে মিউজিশিয়ান হিসেবেই ফার্স্ট আমার আইডেন্টিটিটা ওটাই আমি মনে করি। এবার যেটা হয়েছে যে মিউজিকটা কন্টিনিউ যাতে করতে পারি তার জন্য সবসময় ছিল যেটা অল্টারনেটিভ ফর্ম অফ কেরিয়ার খোঁজার একটা চেষ্টা ছিল। তো সেইখান থেকে আমি যেহেতু ছোটোবেলা খুব ছবি টবি আঁকতাম অ্যান্ড এই ব্যাপারটা প্রথম থেকেই ছিল, মাঝখানে অনেক বছর বন্ধ হয়ে গেল। তো ইভেনচুয়ালি আমি যেটাতে এলাম সেটাকে এখন মানে কাজটার বিভিন্ন নাম আছে। তুই কি বলিস? মানে এবার ব্যাপারটাকে বলে ভিজুয়াল আর্টিস্ট। এবার আমার নিজেকেই আর্টিস্ট বলতে একটু একটা বিরাট লাগে আর কি, নিজে আমি একটা বিরাট কেউ একটা আর্টিস্ট ওরকম নয় ব্যাপারটা, মানে আমি ক্রাফটসম্যান টাইপের নিজেকে মনে করি। তো ভিজুয়াল জকি বা ভিজে এই টার্মটা ইউজ করে জেনারেলি, বা ভিজুয়াল আর্টিস্ট সেটাও। এই টার্মটা না আমাদের দেশে একটু মানে অদ্ভুতভাবে মিসইন্টারপ্রেট করা, কারণ কি চ্যানেল ভির হোস্টদেরকে ভিজে বলা হতো, ওটা হচ্ছে ভিডিও জকি আর এটা হচ্ছে ভিজুয়াল জকি। ও ভিডিও জকি, ভিজুয়াল জকি। ও নাইস। ভিডিও জকিটা হচ্ছে মানে ট্র্যাডিশনালি যারা টেলিভিশন প্রেজেন্টার, যারা কোনো মিউজিক ভিডিও কোনো যারা অ্যাকচুয়ালি জকি করছে, মানে জকিও করছে না, ওরা প্রেজেন্ট করছে এন্ড দেন একটা কিছু ইন্টারঅ্যাকশন হচ্ছে, ভিডিওটা চলছে এরকম, সেটা হচ্ছে। আর ভিজুয়াল জকি হচ্ছে যে ভিজুয়াল নিয়ে ম্যানিপুলেশন করছে, লাইভে বিভিন্ন জিনিসপত্র ইনকর্পোরেট করছে, এফেক্টস ইউজ করছে এন্ড মানে ডিজের যেটা ট্র্যাডিশনাল রোল উইথ অডিও। তো ওটার জন্যই তোর নামটা কি, তোর নাম কি অ্যাকচুয়ালি ভিজে বেড়াল? এটা হচ্ছে কিঞ্জলদার দেওয়ার নাম। ও আচ্ছা। ওই সময় খুব শোফো হতো, তো বলছে এটা সবার একটা ভিজে নাম হতে হবে। একদম। তুই কি এটাকে এন্ডোর্স করে নিয়েছিস? না, মানে কি সুন্দর নাম। মানে তখন কথায় কথায় ওটা আমি বলেছিলাম তো ভিজে বেড়ালের মতো, তাহলে নামটা ভিজে বেড়াল রাখ। তো আমি কখনোই ওরকম কোনো মানে নাম ওইভাবে রাখিনি। তো ঠিক আছে। 10 বছর হলো তোর ফসিলস এর? 11 বছর, রাইট। তো এই যে ফসিলস এর সাথে জার্নিটা, এইটা তোর কি করে শুরু হলো? তো এইটা হচ্ছে যখন এই লাইন অফ ওয়ার্কটায় আমি এলাম, এবার মানে ফার্স্ট অফ অল আমি জানতাম না যে এরকম একটা কিছু ফর্ম অফ কেরিয়ার এক্সিস্ট করে। মানে এটাতে অ্যাকচুয়ালি সায়ন, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার সায়ন, তোর ব্যান্ডমেট। হ্যাঁ। তো ওর অ্যাকচুয়ালি আমার লাইফে বিরাট অবদান আছে, যেটা ও সবসময় রিয়েলাইজ করে না হয়তো। তো ও আর কি লাইফে অনেক কিছু এরকম মানে কি বলবো, মানে সাহসী ডিসিশনস নিয়েছে, মানে কি কেরিয়ার পার্সু করবো। তুই অতটা সাহসী নস? মানে আমি ওকে দেখে অনেকটা সাহস পেয়েছি। মানে একজন এক্সাম্পল সামনে চলে এলে মনে হয় যাচ্ছে ঠিক আছে করা যেতে পারে। তো সায়ন তখন বললো যে ফ্রেন্ডস অফ শিবা কোম্পানিটা মানে বিভিন্ন লোকজন খুঁজছে। তো এবার সেই শোতে দেখা করতে যখন ডাকলো, এবার আমি সায়েন্স সিটিতে অ্যাকচুয়ালি শোটা হচ্ছিল, তো এই ব্যাক স্টেজে যখন ঢুকলাম তখন আমি দেখলাম যে স্টেজে একটা বিরাট নাচফাচ হচ্ছে, দেখি অনেক স্ক্রিন ফিন, নানান রকম অদ্ভুত প্যাটার্ন চলছে হচ্ছে। তো বললে এই কাজটার জন্য খোঁজা হচ্ছে। তো আমার যেহেতু ছোটোবেলা থেকে ছবি আঁকা বা এই জিনিসের প্রতি একটা আকৃষ্ট আমি ছিলামই, তো তখন ওটা দেখে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ সামথিং আই ক্যান পারসিউ। তো তখন ফ্রেন্ডস অফ শিবার যে এলইডি সেকশনটা হ্যান্ডেল করতো সেটা ছিল পিসিদার মেয়ে, তার নাম হচ্ছে নিকিতা। তো ওই আমাকে শুরুতে ব্যাপারটা দেখায় কি হচ্ছে না হচ্ছে, তো ওইভাবে আমার এই লাইনে ঢোকাটা শুরু। এবার ওই সময় তখন ব্যান্ডসরা ভিজুয়ালস ইনকর্পোরেট করবে এই জিনিসটাই, মানে ধর এটা 2011-12 কথা বলছি, তখন এই ব্যাপারটাই খুব একটা আসেনি। এবার অনেক শোই হতো যেখানে এলইডি স্ক্রিন আছে, আমরা পেছনে জবা ফুল চলছে। হ্যাঁ, এটা আমাদের জীবনের একটা বিশাল বড় মানে ভালোবাসার কথা বললি হার্টস পড়তে হবে পেছনে, এগুলো হতো আর কি। একটা ঢোল এরম করছে, এগুলো হতো। যে রবীন্দ্রসঙ্গীত হবে, একটা আকাশ চলে আসবে, রবীন্দ্রনাথের মুখ চলে আসবে, এগুলো হতো আর কি। তো এবার একটা শো হচ্ছিল মির্চি জলসাঘর বলে, বিশাল বড়। হ্যাঁ, তো সেখানে সেবার ফসিলস, লক্ষ্মী ছাড়া আরো অনেক ব্যান্ডসরা ছিল। এবার আমাদের কোম্পানি থেকে এলইডিটা প্রোভাইড করা হচ্ছিল এবং আমরা এই ভিজুয়ালটা করবো, এরকম একটা ব্যাপার। তো তখন আমি ফেসবুকে বিভিন্ন ব্যান্ডসদের, যাদেরকে আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে জানতাম, যেমন আমি লক্ষ্মী ছাড়া বোধহয় গাবুদাকে মেসেজ করেছিলাম, ফসিলসের রূপসাদিকে মেসেজ করেছিলাম, চন্দ্রবিন্দুতেও কাউকে একটা করেছিলাম, এরকম সবাইকে মেসেজ করেছিলাম যে আমি করতে চাই, যে আমাদের কোম্পানি এলইডিটা প্রোভাইড করছে, তো আপনারা যদি সেট লিস্টটা শেয়ার করেন দেন উই ক্যান ডু সামথিং অ্যাপ্রোপ্রিয়েট, বা আপনাদের যদি মাথায় কিছু থাকে দেন উই ক্যান ইনকর্পোরেট দ্যাট অ্যাজ ওয়েল। এরকম ভাবেই নি এরকম কিছু একটা মেসেজ আসবে। এবার অ্যাকচুয়ালি হ্যাঁ, মেসেজ মানে কি, রিপ্লাইও আসেনি কারোর থেকে, একমাত্র রূপসাদিরই রিপ্লাই এসেছিল, যে যারা ভেবেছিল যে এটা একটা এক্সটেনশন হতে পারে মিউজিকের। হ্যাঁ, আর মানে এইটা মানে কি বলবো, মানে ফসিলসের এই ব্যাপারটা আছে যে সবসময় নেক্সট কি করা যায়, প্রথম কথা হচ্ছে ফসিলসের গান, দ্বিতীয় কথা হচ্ছে তুই ভিজুয়ালস করছিস, প্রত্যেকটা গান তো এক একটা তো বাঘা বাঘা গান, মানে ফসিলসের রেঞ্জটা তো মানে ভালোবাসা থেকে সোশিও পলিটিক্যাল থেকে, তো এর মধ্যে ফসিলসের ইনভলভমেন্ট কতটা থাকে এই ভিজুয়ালসের মধ্যে? তো এবার প্রথম আমি যে শোটা করেছিলাম সেখানে আমি কিছু জিনিসপত্র প্রিপেয়ার করে নিয়ে গেছিলাম।
তো সেটা যখন ওদের রিহার্সালে গেছিলাম সেটা দেখিয়েছিলাম। এবার তখন যেহেতু ব্যাপারটা খুব নতুন, তো দেবের ওকে যে সবই ভাল লাগছে। তো এবার ইভেনচুয়ালি ওভার দ্য ইয়ার্স যেটা হয়েছে, এবার রূপম দা একটা কিছু ভেবে গানটা লিখেছে। এবার সবসময় এরকমও হয় না যে এক্স্যাক্ট গান যে কথাগুলো বলছি ভিজুয়াল সে কথাগুলোই বলেন, সেটা তো হওয়া উচিত না। হ্যাঁ, এবার কিছু কিছু গান আছে যেখানে রূপম দা অনেক সময় মানে একটা কি বলবো, একটা আইডিয়ার সিডের মতন দিয়ে দেয় যে এরকম ভাবতে পারিস, আমি এরকম ভেবেছিলাম। এবার সেটা নিয়ে এবার যা ইচ্ছা তুই কর। মানে তোর প্রাইমারি ইন্টারঅ্যাকশন উইথ দ্য মানে অ্যাবাউট দ্য মেইন ক্রাক্স অফ দ্য সং রূপমদার সাথেই, রূপমদার সাথে হয় আর দীপদার সাথে খুব বেশি হয়। কারণ দীপদাও প্রচন্ড অন্য রকম ভাবে জিনিসপত্র ভিজুয়ালাইজ করে। একটা এক্সাম্পল দে, যেরকম একটা গান, যেমন একলা ঘর। এবার একলা ঘর গানটা শুনে একটা মিনিং আছে। এবার ওখানে কি বলছে, একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস, এরকম ভাবে চলছে। এবার সেটার একটা শুনলে একটা ট্রেডিশনাল মিনিং মাথায় আসে যে কেউ একজন বিরাট দুঃখে আছে, একটা ঘরে বসে সে ব্রুড করে বা ইয়ে করে। দীপদা একটা বলেছিল এরকমও তো হতে পারে যে একটা অ্যাস্ট্রোনট লস্ট ইন স্পেস। বাহ, হ্যাঁ, হতেই পারে। মানে সে ওইটাই তখন তার ওই গ্যালাক্সিটার মধ্যেই সে ঘুরে বেড়াচ্ছে একাই, তো এইভাবে হওয়া যেতে পারে। মানে এটা ভেবেও খুব ভালো লাগছে যে there is more to it than just going to on stage and playing and কতটা সাউন্ড বেটার করছে, মানে এক্সপিরিয়েন্সড অডিয়েন্সকে দেবার। বাট এটার জন্য তো টেকনোলজিটা আসাটা প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। মানে ওই ধর ওই ভিজুয়ালের মিডিয়ামটা যদি না থাকতো তাহলে তো এটা করা সম্ভব হতো না। তো তুই রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলিস শয়তান গানটায়, ঠিক আছে? তো ওই শয়তান গানটার মানে পেছনে তোর প্রাইমারি থটটা, যেটা তুই বললি যে তোর জন্য গানটা আবার সেট লিস্টে ফিরেছে। মানে এটার জন্য মানে কোনো না কোনো মানে কিছু না কিছু ভাবে তো তুই একটা মানে ইয়ে করেছিস। মানে আমি এটা নিয়ে খুব অ্যালেন্দাকে আর কি মানে ইরিটেট করেছিস, বলেছিস যে এটা ফেরত আনো, মানে গানটা ফেরত এসছে। তার মানে ওরা নিশ্চয়ই কোনোভাবে ভেবেছে যে এই গানটা এই ভিজুয়ালটার সাথে এই মানুষকে দেওয়া মানে প্রেজেন্ট করা উচিত। তো সেই গল্পটা বল। তো মানে আমাদের যখন সাউন্ড চেক হয়, সাউন্ড চেক শুরুর আগে তো যে সাউন্ড ইঞ্জিনিয়ার ধর কিছু ট্র্যাক চালাচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো সেখানে শয়তান গানটা দিয়েও অনেকবারই সাউন্ড চেক করতো আর কি, মানে মানে পিএটা চেক করতো বেসিক্যালি। আচ্ছা, এবার ওটা বিভৎস শোনাতো। হ্যাঁ, গানটা অসাধারণ। হ্যাঁ, তো এবার আমরা কনস্ট্যান্ট পেস্টার করতাম মানে অ্যালেন্দাকে যে প্লিজ এই গানটা ফেরত আনো। এবার সেগুলোর কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, যেটা ওইটা অ্যাকচুয়ালি হাফ স্টেপ ডাউনে অ্যালবামে বাজানো। কিছু জায়গা আছে ওই গানটা যেটা এতটা হাই যায় গলায়, ওটা স্ট্যান্ডার্ড টিউনিংয়ে তখন গাইতে অসুবিধা হবে বা এরকম নানান রকম ইয়ে ছিল। তো এখন শয়তান গানটা ফেরত এসেছে একটা মেডলি ফর্মে। এবার অ্যাকচুয়ালি ফসিলসের প্রচুর গান আছে যেগুলো লাইভে হয় না, বাট আমার প্রচন্ড প্রিয়, আমাদের সবার প্রিয়। হ্যাঁ, এবং সেই গানগুলোর ভিজুয়াল আমার কাছে মানে মনে হয় যে এইটা যদি করতে পারতাম মানে বিভৎস হতো। মানে যেমন মানব বোমা, ছাল, এই গানগুলো মানে ওই ইরি ব্যাপার বা ডিজোনেন্স ব্যাপারওয়ালা গান আমার প্রচন্ড ভালো লাগে। একদিন হঠাৎ সেট লিস্টে এলো যে অমুক তারিখে শো আছে শয়তানটার একটা মেডলি ফর্মে 2-3টে গানের সাথে ক্লাব করে করা হবে। তো এবার অনেক দিন আগে যখন রূপমদার সাথে কথা হয়েছিল, তো রূপমদা ব্রিফটাই দিয়েছিল যে এই গানটা হচ্ছে শয়তানের পুজো হচ্ছে। মানে দীপদা এমন কিছু জিনিসপত্র বাজছে এটা মনে হবে মন্দিরে ঘন্টা বাজছে, মানে ডেভিল বা শয়তান এই জিনিসটাকে ওই ব্যাফোমেটের হেড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তুই সেটাই করছিস, হাঁটছে। হ্যাঁ, এবার সেটা তখন ওই গানটার বিপিএমটা নিয়ে সেটার সাথে জিনিসপত্র বানিয়ে কালার স্কিমটা লালের দিকে রেখে ব্রিফটা ছিল যে শয়তানের পুজো হচ্ছে। তো তখন আমার মাথায় এটাই চলছে যে একটা ক্যারেক্টার যে মানে দাপিয়ে বেড়াচ্ছে, মানে ভিজুয়ালটা শুরুতে ওরকমই আসে, একটা লোক ওটা বাজার, ও এটা হাঁটছে, মানে হি ইজ ওনিং দ্যাট প্লেস আর কি। তো ওই ভিজুয়ালটা আমার মাথায় সামা চলছিল যে একটা লোক যদি এরকম তালে তালে হাঁটে, আর যেহেতু লাইভ পারফরমেন্সে এই সিঙ্ক করা ব্যাপারটা সামহাও একটা অডিয়েন্সকে একটা অন্য জায়গায় নিয়ে যায়, যে সিঙ্কে সবকিছু হচ্ছে। আচ্ছা, তো তুই মানে এটা তোর মাথায় চলছে, এবারে তুই এইটাকে বানাস কি করে, কোথায় বানাস, কতটা এই প্রসেসটা বলছিস? এবার এটার নানান রকম প্রসেস আছে। একটা হচ্ছে মানে ভিজুয়াল জকি হতে গেলে যে সবসময় তোকে সব কন্টেন্ট ফ্রম স্ক্র্যাচ বানাতে হবে তা নয়, ঠিক আছে? কিছু স্টক ফুটেজ থাকে, সেগুলোকে ম্যানিপুলেশন করে এফেক্টস দিয়ে অনেক কিছু করা যায়। সেগুলো কোথা থেকে পাস? সেগুলো অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে কিনতে পারিস, মানে সাবস্ক্রিপশন বেসড এরকম অনেক। তুই কিনেই কাজ করিস? কিন্তু যারা মানে আমার বিভিন্ন রকম আছে, কিছু গান আছে যেখানে আমার একটা কোনো স্টক ফুটেজ এত ভালো লেগে গেছিল যে আমি সেগুলো কিনে রেখে দিয়েছি, কোনো গানে কখনো ভালো একটা স্কোপ পেলে ইউজ করব। আবার কিছু গানে যেমন শয়তানে যেমন বেসিক্যালি একটা 3D ক্যারেক্টার বানাতে হবে, তো সেটা তুই বানাস? সেটা মানে বানাই মানে কি, এখন যেহেতু অনেক টুলস এসে গেছে, মানে তোর মাথায় থাকলে মানে ইউ ক্যান সিম্পলিফাই দ্য জব। তুই জাস্ট স্কেচটা এঁকে তুই একটা এআই কে দিলেও 3D মডেলটা তোকে দিয়ে দেবে হয়তো।
ও বাহ, এবার তুই অ্যানিমেশনটা তুই নিজে কর, বাট মানে 3D তুই কি মডেলিং কি সফটওয়্যারস ব্যবহার করিস? আমি ধর ভিজুয়াল প্লেব্যাকের জন্য যে সফটওয়্যারটা ইউজ করি সেটার নাম হচ্ছে রেজোলিউম আরিনা। রেজোলিউম আরিনা, হ্যাঁ, এটা হচ্ছে পুরোটাই লাইভ ভিজুয়াল প্লেব্যাকের জন্য, অ্যান্ড এফেক্টস অ্যাড করছি, ম্যানিপুলেট করছি ওই জিনিসটার জন্য। এবার কন্টেন্ট বানানোর জন্য আবার 2D একটা সেট অফ মানে সফটওয়্যার আছে, যেমন আফটার এফেক্টস বল, আবার তোর 3D জিনিসের জন্য সিনেমা 4D আছে, আনরিয়েল ইঞ্জিন বলে। এগুলো তো তোকে শিখতে হয়েছে। এগুলো ওভার দ্য ইয়ার্স আর কি, মানে কি বলবো, মানে টুকটুক টুকটুক করে যতটা পারি। এই যে টুকটুক করে শেখার জন্য এইগুলোর জন্য তো মানে একটা প্রচন্ড মানে পাওয়ারফুল মেশিন লাগে। হ্যাঁ, লাগে কি না লাগে না এটা পুরো বাজে কথা না, মানে ব্যাপারটা হচ্ছে যে তুই জাস্ট বেসিক কাজটা মানে ভিউ পোর্টে করার জন্য অতটা পাওয়ারফুল লাগবে না, রেন্ডার করার জন্য লাগবে। হ্যাঁ, তো সেটা কি তুই বাড়িতে এখন তো তোর অবভিয়াসলি সেই মেশিনটা হয়ে এখন সেগুলো when you started off what are the problems you faced এইটার জন্য? কারণ কি যারা শুরু করবে, ধর আজকে তোকে দেখছে বা যারা জানে না ফসিলস এর ওটা কিভাবে হচ্ছে, তারা আজকের পডকাস্টের পরে জানতে পারবে যে তুই করছিস সেটা। তো তারা যদি বাড়িতে চেষ্টা করে, তাদের কাছে তো ওই মেশিনটা একটা সাধারণ মানুষের কাছে থাকে না। না, পাতি কোনো ল্যাপটপেও শুরু করা যেতে পারে। কি করে শুরু করবে? মানে দেখ, মানে তোকে প্রথমেই একটা বিরাট কমপ্লিকেটেড 3D ওয়ার্কফ্লোতে যেতে হবে তা তো নয়। হ্যাঁ, এটা কিভাবে শুরু করবে? তো এবার ফার্স্ট অফ অল এটা করতে পারে যে স্টক ফুটেজ দিয়েই শুরু করলো। স্টক ফুটেজ প্রচুর ওয়েবসাইটস আছে এবং ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। এবার সেটা তার এস্থেটিক্সের ওপর এবার একটা লাইভ পারফরমেন্স, একটা গান শুনে সে কিভাবে ব্যাপারটাকে ইনকর্পোরেট করছে যাতে জিনিসটা জারিং না লাগে। সম্বিতের কথাই হচ্ছে, এটা গল্প বলছিস তুই, তাই তো? হ্যাঁ, গানের অ্যাকচুয়ালি তাই হচ্ছে। কিন্তু আমি যখন একটা কনসার্টে গান শুনছি তখন কিন্তু আমি সবসময় গানটাকে যে ওই গানটার মিনিং এ নিতে পারবো সেটা নয়। একটা ভাইব আছে, লোকজন আছে, আশেপাশে চেঁচামেচি হচ্ছে, তার সাথে আমার সামনে একটা ভিজুয়াল আসছে, তখন আমি গানটাকে নোয়িংলি আননোয়িংলি কিন্তু ভিজুয়ালটার সাথেই রিলেট করছি। এবার সেইটা দেখে আমার ইদার মনে হবে কি এটা তো যাচ্ছে না, বা আমি বলবো যে বাহ কি অসাধারণ। ঠিক আছে, মানে যেখানে তোর কোন গানটায় আমি জানি না, তোর একটা ভিজুয়াল আছে যেখানে একটা ক্যারেক্টার এরকম করে একটা বোট দিয়ে আরো একবার রাইট। ইটস আ বিউটিফুল ভিজুয়াল, এবং ওটা কিন্তু আর এরকমও না যে তুই একটা সিনেমার মতন গল্প বলছিস, মানে তোর মানে প্রত্যেকটা ফ্রেমে কাট আছে এরকম না, তোর একটা জিনিসকে সিঙ্ক ইন করাতে হবে, চলতে হবে সেটা কিছুক্ষণ। তো এই স্টোরি টেলিংটা তুই কিভাবে আনিস, মানে হাউ ডু ইউ ডু ইট? আমার মাথায় সবসময় এটাই চলে যে ব্যান্ড যখন স্টেজে বাজাচ্ছে, একটা গ্রুপ অফ 5 পিপল, মানে দ্য ফোকাস ফর মোস্ট পার্ট শুড বি অন দেম। মানে এরকম যেন না হয় ভিজুয়ালটা এতই একটা হয়ে গেল যে লোকজন আর ব্যান্ডটাকেই দেখছে না, সারাক্ষণ স্ক্রিনটা দেখছে। সেটা হলে তো পারপাসটাই ডিফিটেড হয়ে গেল। বা এটা খুব মানে এটা ব্যালেন্স করিস কি করে? এবার সেটাই হচ্ছে যে আমি সবসময় প্রেফার করি যে ব্যান্ডের পেছনে যেন একটা সিঙ্গেল স্ক্রিন এলইডি ওয়াল থাকে। অনেক শোতে দেখবি 4-5টা এই ওই নানান রকম ভেরি ডিস্ট্রাক্টিং। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, এই যে 4-5টা থাকলে তুই কি অ্যাকচুয়ালি 4টে জিনিসে 4টে আলাদা জিনিস করতে পারিস? সেটা চেষ্টা করি না করার, মানে ওই 4টেকে মিলিয়ে একটা করা পারিস, করতে তুই যা ইচ্ছা পারিস। যেমন এরকম কিছু শো হয়েছে যেখানে এরকম 3-4টে স্ক্রিন ছিল। এবার ফসিলসের নতুন অ্যালবাম যেটা বেরোচ্ছে ফসিল 7, সেখানে একটা গান আছে অপরিবর্তিত বলে। এবার সেখানে ভিজুয়ালটা শুরুই হয় হচ্ছে, মানে এই গানটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড লিডার্স অ্যান্ড পিপল হু প্রমোট ওয়ার বা এরকম ধাঁচের থিমটা। তো ভিজুয়ালটা শুরুই হয় হচ্ছে বেসিক্যালি ডিফাইন্ড ওয়ার্ল্ড লিডাররা এরকম ভাবে এসে এরকম সেটেল করছে, অ্যান্ড দে আর বিল্ডিং আ হাউস অফ কার্ডস, যেটা ভেঙে যাচ্ছে আবার পড়ছে, ইয়ে করছে। তো এদিকে পুতিন আছে, ওদিকে হয়তো মুসলিনি আছে বা ইয়ে আছে, এরকম জিনিসপত্র, বাট সেটা খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে। এবার সেটা একটা সিঙ্গেল স্ক্রিনে এলে ওই 5টা লোক ধরে এরকম ভাবে নাপছে, ধর এরকম আলাদা আলাদা স্ক্রিন আছে, সেন্টারে একটা লোক নাপছে, সাইডে একটা লোক নাপছে, এখান থেকে একটা লোক নাপছে, ওটা দেখতে বেশি ইন্টারেস্টিং হবে। তো এরকম জিনিসপত্র হয়েছে। বাট এখন মানে আমি প্রেফার করি যে একটা ব্যান্ড যখন স্টেজে বাজাচ্ছে পেছনে একটা রেক্ট্যাঙ্গুলার স্ক্রিনই থাকা উচিত। প্রেফারেন্স অ্যাজ ইন বিকজ যত বেশি স্ক্রিন তত বেশি ডিস্ট্রাকশন, এন্ড अगेन টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য পারফরম্যান্স অফ দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি ডুইং ইট। আর প্লাস তুই তো নিজে একটা ব্যান্ডে আছিস এবং তোদের ব্যান্ডেরও ভিজুয়ালস, হোয়াট এসকেপস মিরও ভিজুয়ালস প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। মানে হোয়াট এসকেপস তো শোই খুব কম হয় না, মানে তোদের হ্যাঁ মানে সেটা তো একটা কারণ কি তোরা সব নিজেদেরকে এমন ভাবে অন্য জিনিসে এস্টাবলিশ করে নিয়েছিস, মানে কোনো একটা জায়গায় যে মিউজিক করার জন্য এটা করবো তো সেটার জায়গায় শোটাই, বাট তোদের শোজ গুলো খুব মেমোরেবল হয় ইন দ্য সেন্স দ্যাট তোরা বছরে যতগুলোই শো করিস, তোদের যে অ্যালবাম লঞ্চটা হয়েছিল সেই অ্যালবাম লঞ্চে
এই প্রথমবার আমি দেখেছিলাম যে একটা 45 মিনিট সেট বানিয়েছিলিস which is skewed to visual, আর ওখানে তো তুই বাজাচ্ছিস স্টেজ। হ্যাঁ, তো ওখানে তুই কি করে ভিজুয়াল করিস? ওখানে যেমন আমরা বেসিক্যালি ক্লিক ট্র্যাকে বাজাই, হ্যাঁ, তো আমাদের প্রত্যেকদিন প্রত্যেকটা গানের ডিউরেশন সেম, এরকম না যে লাইভ হচ্ছে টেম্পো পড়ছে বাড়ছে, কারণ সেটা হলে আবার এটা করা খুব মুশকিল। হ্যাঁ, মানে তাহলে তো সম্ভব না। হ্যাঁ, তো আমি যেটা করেছিলাম যে আমাদের প্রত্যেকটা গান ধরে টাইম লাইন ধরে ধরে প্রত্যেকটা গান জুড়ে একটা ওয়ান কমপ্লিট ভিজুয়াল বানিয়েছিলাম। মানে ধর অমুক গানের জন্য ক্লিপ 1, সেকেন্ড গানের জন্য ক্লিপ 2। মানে এখানে তোকে মানে ইউ হ্যাভ নো, মানে সেটা কি তুই স্টেজ থেকে ট্রিগার করছিলিস না? এবার সেটা যেটা করেছিলাম, যেহেতু আমরা ক্লিক ট্র্যাকে বাজাই, তো আমরা একটা মিডি দিয়ে ব্যাপারটাকে ট্রিগার করার একটা সিস্টেম করেছিলাম, যেহেতু আমাদের ব্যাকিং ট্র্যাক চলছে। তো যখন সায়ন ওখান থেকে ব্যাকিং ট্র্যাকের জন্য স্পেস বারটা দিচ্ছে, তো সেইখান থেকে একটা মিডি সিগন্যাল যাচ্ছে, যেটা আবার আমার সফটওয়্যারে যাচ্ছে, যেটা এবার ক্লিপ 1টা ট্রিগার করে দিচ্ছে। এবার যেহেতু গানের ডিউরেশন সেম এন্ড ক্লিপের ডিউরেশন সেম, সো সবকিছু ঠিক থাকলে আমাদের গানের সাথে সাথেই ওটা চলবে। আচ্ছা, তোর যে ভিজুয়ালের কন্টেন্টটা, সেটা ধর যদি আমি 4-5টা গানে দেখি, তোর ভিজুয়ালে খুব একটা আনন্দ নেই। আচ্ছা, ঠিক আছে, তো মানে ব্যাপারটা হচ্ছে মানে এটা হতে পারে যে তুই ফসিলসের সাথে কাজ করছিস বলে, এবং ফসিলসের আনন্দটার মধ্যেও একটা কোনো জায়গায় একটা সার্টেন অ্যামাউন্ট অফ দুঃখ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ, আমরা লাইফে তো সবকিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো নয়, তো মানে আনন্দের মধ্যেও কিছুটা মেলানকলি থাকতে পারে। তো মানে ফসিলসের গানগুলো সামহাও মানে ইটস নট ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটা ইমোশনালি কমপ্লেক্স জিনিসপত্র লেখা আর কি। তো সেইগুলোকে তুই অ্যাজ ওয়েন ইউ আর লুকিং এট ভিজুয়ালস, তোকে ধর রূপমদা বললো বা তোকে ধর দীপদা বললো যে এই গানটা করবি, এবং আই এম শিওর তোকে কোনো না কোনো জায়গায় প্রথম পার্টটা কামস ফ্রম ইউ, রাইট? তোকে একটা গল্প বলে ওরা যে এইভাবে লেখা, তারপরে তোর ব্যাপার যে কি করবি। তো সেইখানে তুই যে ভিজুয়ালটা আনিস, সেটা কোনো না কোনো ভাবে যখন ফাইনাল স্ক্রিনে আমরা দেখি সেটা ডার্কই হয়, সেটা কখনোই একটা সুন্দর গল্প হয় না। তো এইটা সুন্দরতা এন্ড এসে পাবি। আচ্ছা তুই ওটা করিস, ওটা মানে এরকম না যে ইউ আর অ্যান ইনহেরেন্টলি ডার্ক পারসন, এরকম না না না, শুধু তুই মানে দুঃখের জিনিসপত্রই করছিস। না, মানে স্টিভেন উইলসন ওকে তো দেখতে স্টিভেন উইলসনের মতো না, ওরকম ব্যাপার না। মানে ইমোশনালি কমপ্লেক্স জিনিস আমাকে অলওয়েজই বেশি এক্সাইট করে, যেমন স্ট্রেট ফরওয়ার্ড। মানে ওই স্ক্রিনে মানে হাসি কান্না ক্রিয়েট করাটা যতটা না ইজি, মানে হাসির মধ্যে কেউ সন্দেহ করে নিল, এরকম জিনিস মানে অ্যাক্টিং এ যেরকম হয়, মানে ওই রকমই ব্যাপারটা। তো তুই ওটাকেই ম্যানিপুলেট করার চেষ্টা করিস। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে মানে অডিয়েন্স দাঁড়িয়ে ও তো সারাক্ষণ ভিজুয়ালটা দেখছে না, কিছুটা ব্যান্ড দেখছে, কখনো হয়তো অ্যালেন্দা সোলো আছে সেটা দেখছে, কখনো রূপমদা গান গাইছে সেটা দেখছে, আবার কোনো একটা সময় হয়তো ভিজুয়ালটা দেখছে। তো ওর এক্সপিরিয়েন্স অফ দ্য কনসার্ট ওরকম লিনিয়ার নয় একদমই। তো ও যখন কিছু একটা দেখছে ওকে হয়তো একটু ভাবাবে যে আচ্ছা এটা কি হলো, বা ওটার জন্য হয়তো কিছুটা হলেও একটা টাইম ওটাই কিছুটা টাইম স্পেন্ড করলো। মেক সেন্স। মানে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়িতে যাবে, বাড়ি গিয়ে বলতে পারবে না যে আমার এইটা ভালো লেগেছে ওইটা ভালো লেগেছে, আমার ব্যাপারটা ভালো লেগেছে। আজকে যদি কেউ একটা ভিজুয়াল জকি হতে চায়, বা মানে কেউ এটাকে, প্রথম কথা তো তুই এটার জন্য কোনো স্কুলে যাসনি না, তোরা কলেজে যাসনি, কোনো কোর্স করিসনি, কোনো কোর্স কি এক্সিস্ট করে এটার? মানে আমি অ্যাকচুয়ালি কখনো ওগুলোর চর্চা করিনি সেরকম ভাবে, মানে কারণ ব্যাপারটা এমন হয়ে গেছে আমি এলইডি কোম্পানিতে একটা কাজ করলে না, মানে তুই ডে ইন ডে আউট ডিফারেন্ট কাইন্ড অফ শোজে কাজ করছিস, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস, ডিফারেন্ট মানে কোথাও একটা কর্পোরেট শো হচ্ছে, সেখানে ইটস নট অ্যাবাউট দ্য ভিজুয়াল, সেখানে হচ্ছে এটা অমুক বিশাল বড় লোক একটা প্রেজেন্টেশন দেবে, তো সেখানে পাওয়ার পয়েন্ট জিনিসটা ওখানে প্রজেক্ট করতে হবে, সেটা একটা জিনিস। কোথাও একটা বিরাট ল্যাভিশ বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে মানে হচ্ছে অমুক সঙ্গীত হবে, তো আমার এরকম একটা সেট ডিজাইনের মতন পেছনের লুকটা হবে। এবার তুই এগুলো সব করেছিস, মানে এগুলো সব আমি করে করে হেজে গিয়ে যেটা এটা আমার জিনিস নয়, মানে কারণ ব্যাপারটা হচ্ছে যে অনেক কাইন্ড অফ শোজ আছে যেটা তোকে করতে হবে, বাট you might not feel happy doing those. মানে this is true for every single মানে profession in art possible. তোকে ফাইনালি লোকে ফসিলসে দেখছে, সেখানে তুই একটা প্রচন্ড কুল জিনিস করছিস, এবারে সেই কুলটা করার জন্য যে তোকে এই গিয়ে প্রেজেন্টেশনে এই আসছে না পরে স্লাইডটা দাও, এইটা করতে হয়েছে, এইটা বিহাইন্ড দ্য সিনস যেটা কেউ জানে না। তো আজকে যদি কেউ এই জার্নিটা শুরু করতে হয়, তুই একটা স্টেপ বাই স্টেপ একটা মানে ইয়ে দে যে কিভাবে সে করবে। তো একটা বলবো যে রেজলিউ মারিনা সফটওয়্যারটার ডেমো ভার্সন পাওয়া যায়, এটাকে ডাউনলোড করো, ডাউনলোড করে সফটওয়্যারটার সাথেই কিছু স্টক ভিজুয়ালস আসে, এবং সফটওয়্যারটাকে ভালো করে শিখে নাও, সেটা যদি ফুল কেউ করে নিতে পারে, কারণ স্টক ফুটেজ রেজলিউমের সাথেই আসে অনেক, তো সেটা করতে করতে সে কোনো গানের সাথে জ্যাম তো করতেই পারে বাড়িতে, রাইট? ও নাইস। হ্যাঁ, বাড়িতে তুই একটা গান চালিয়ে দিয়েছিস, এবার তোর যদি এটা কোনো মনিটর থাকে তুই এটা এইচডিএমআই দিয়ে লাগিয়ে দিলি মনিটরে, সেই ভিজুয়ালটা তুই মনিটর এখন সবার বাড়িতেই আছে, গানটা চলছে ব্যাকগ্রাউন্ডে, তুই ভিজুয়াল নিয়ে
ইউ আর ফিগারিং থিংস আউট, সেটা তো সবাই করতে পারে। এবার এইটা করতে করতে একটা লেভেল অফ কনফিডেন্স বিল্ড হয়ে গেলে মেবি ইউ ক্যান অ্যাপ্রোচ আ ডিজে যে আমি এটা শুরু করেছি। না এবারে এটা হলো, এবারে এটার সাথে ধর রেজলিউমের কি কি ইয়ে আছে, মানে ধর কোথায় গিয়ে আমাকে একটা আফটার এফেক্টসে যেতে হবে, কোথায় গিয়ে এবার সেটা হচ্ছে তখন যখন তুমি কনভিন্স যে আমাকে কন্টেন্ট প্রথম থেকেই আমাকে নিজের সব কন্টেন্ট বানাতে হবে। আচ্ছা মানে এইটা হচ্ছে একটা জায়গা যেখানে আমি আর্টিস্ট নই, আই এম জাস্ট ডুইং ইট অ্যাজ এ জব, যেখানে আমি রিগ করব, মানে আমি চালাবো ব্যাপারটাকে। হ্যাঁ মানে এবারে চালানোর মধ্যেও কিন্তু অনেক আর্টিস্ট্রি আছে। হ্যাঁ ডেফিনেটলি। এবার সেটা কারণ তুই অনেক সময় জেনারেটিভ ভিজুয়ালস হয়, যেখানে তুই কোনো একটা যেরকম মানে সিনতে যেরকম একটা কোনো প্যারামিটার দিয়ে দিলে এবার সেটাকে টুইক করে যাচ্ছিস নানান রকম জিনিস সারা দিন রাত ধরে, এবার সেটা ধরেও জেনারেটিভ জিনিসপত্র অনেক কিছু হয়েছে, সেটাও খুব ভালো। এবার সেটা কোন গানের সাথে যাবে কি যাবে না সেটা আবার একটা আলাদা গল্প, বাট সেটা তো একটা পার্সোনাল ব্যাপারও মানুষের। হ্যাঁ পার্সোনাল ব্যাপার। তো তারপরে যে বানাতে চায় ভিজুয়াল, বানাতে চাওয়ার জন্য প্রচুর কোর্সেস আছে। ও কোর্সেস আছে, মানে তুই মানে সেটা তো মানে তোর একটা সিনেমার জন্য ভিএফএক্স যে বানাচ্ছে সেও তো এই জিনিসই বানাচ্ছে, রাইট? সে শুধু রেজলিউমে ফেলে ব্যাপারটা করছে না, রেজলিউমে তো ফেলে প্লেব্যাকটা চলে এলো। কন্টেন্ট ক্রিয়েশন তো একটা ডিফারেন্ট পাইপলাইন, সেখানে তুই তো 1000 ঘন্টা সফটওয়্যার শিখতে পারিস, 1000 ঘন্টা কোর্সেস তুই একটা ইউডেমিতে গিয়ে নামিয়ে নে না, প্রচুর কোর্স আছে। অত ইউডেমিতে গিয়ে তুই যদি একজনকে যে নিজের ভিজুয়াল বানাতে শুরু করে, তুই তাকে কি কোর্স করতে পারবি? আফটার এফেক্টসটা শেখো। আফটার এফেক্টসটা মানে একদম মানে গুলে খাও, রপ্ত করে নাও। হ্যাঁ আফটার এফেক্টস যদি গুলে খেতে পারো, ফটোশপ, আফটার এফেক্টস এই ধাঁচের জিনিসগুলো, সেটা বিরাট হেল্প। আর তারপরে যদি তুমি আরো 3D বা এরকম টাইপের জিনিসপত্র যেতে চাও, মায়া, সিনেমা, 4D, ব্লেন্ডার তো সফটওয়্যারটাও ফ্রি, তো মানে ওপেন সোর্স, তো ব্লেন্ডার কেউ শিখে নেয় যদি, মানে এটা কোনো খরচা নেই। তারপরে তুমি আস্তে আস্তে আনরিয়েল ইঞ্জিনে যাও বা হোয়াট এভার, তখন আরো অনেক অনেক অন্যরকম জায়গা, এগুলোতে তো অনেক বেশি খরচা আছে। হ্যাঁ আনরিয়েল ইঞ্জিনটাও ফ্রি, বাট খরচাটাই হবে ইন টার্মস অফ তোর মেশিনটা। বাট এরকম অনেক আছে ওয়েব অ্যাপ ওয়ালা সফটওয়্যারও আছে, মানে ওটা ব্যাক এন্ড সার্ভারে তোর জন্য রেন্ডারটা করে দেবে। ওরে বাবা, এগুলো কি সফটওয়্যার বল? ড্যাশ 3D বলে একটা আছে, সেখানে তুই এরকম করতে পারিস। আরো অ্যাকচুয়ালি অনেক আছে, আমি খুব একটা এক্সপ্লোর করিনি, বাট এরকম আছে প্রচুর। আর অনেকটা টাইম এইটা করে কাটাতে হবে, নট নোয়িং যে whether this will become fruitful or not, সেইটা একটা বিরাট ব্যাপার। কারণ তুই জানিস ক্যাভিয়াট দিয়ে নিতে না, আমি কিন্তু রেসপন্সিবিলিটি নিচ্ছি না, বাট এটা হতেই তো পারে, মানে একদম বিরাট খাটনি করলি কিন্তু মানে আলটিমেটলি কিছু হলো না একদম। বাট তোর এই ভালোবাসার থেকে তুই যদি করিস তাহলে তুই অ্যাকচুয়ালি উইল ফিগার থিংস আউট। তোর একটা যে কোনো গান, অবভিয়াসলি সেই গানটাতে তুই তোর নিজেরও কিছু জিনিসপত্র ঢেলেছিস, ফসিলসের থেকেও একটা ব্রিফ এসছে, সেইখানে তুই গল্পটাকে বেঁধেছিস কি করে? জাস্ট গল্পটা নিয়ে কথা বল। আচ্ছা, নেমেসিস বলে যে গানটা, এবার নেমেসিস গানটা প্রথম দিকে যখন কতটা হতো না, রিসেন্টলি কিছু বছর আবার শুরু হয়েছে, তো আমার খুব বুঝতে অসুবিধা হতো যে আমি কি ভিজুয়াল করবো নেমেসিসে, বুঝতে পারতাম না, কারণ গানটাও খুব অদ্ভুত, মাঝে মাঝে ব্রেকস হচ্ছে, হঠাৎ করে একটা ব্যালেডি জায়গা চলে আসছে। তো এটা আমি রূপমদার থেকে অ্যাকচুয়ালি আমি হেল্প নিয়েছিলাম, যে তুমি আমাকে বলো তুমি কি ভেবেছিলে গানটা যখন লিখবে। তো ও আমাকে বলেছিল যে যুদ্ধ নিয়ে গানটা লেখা, ঠিক আছে। এবার নেমেসিস ওই গড অফ রেট্রিবিউশন, রিভেঞ্জ এরকম একটা ব্যাপার, তো মানে ও শোধ নিতে আসছে এরকম একটা ব্যাপার। তো গল্পটা শুরু হয় হচ্ছে যে ওই গিটারের ওই একটা বাজছে টাং ডাং 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 ডাং, তো শেষবার যদি সুযোগ দিই তোমায়, এবার আমার শুনে মনে হলো যে এখন শেষবার যদি সুযোগ দিই তোমায় বলো তুমি বদলে যাবো, তো এটা যখন ও গাইছে তখন পেছনে আর কিছু চলছে না, তো আমি ওই জায়গাটা ব্ল্যাকই রাখি, মানে আমি শুরুতে ব্ল্যাকই রাখছি, আমি কিছু করছি না। কেন রাখিস? এবার এটার সাথে লাইটেরও আমার একটা সম্পর্ক আছে, কারণ লাইটের বিমটা এমন ভাবে পড়ছে শুধু রূপমদাকেই দেখা যাচ্ছে, মানে ওটা তাহলে পেছনে দিলে ডিস্ট্রাকশন হবে, তো আমি তাই জন্য ওখানে কিছু করছি না। তারপরে এবার ব্রেকস আছে, ঝ্যাঁ ঝ্যাঁ ঝ্যাঁ, এবার সেখানে আমি ধর কিছু স্ট্রোব এফেক্ট দিচ্ছি, যেটা মানে পুরো ব্যাপারটাকে হঠাৎ করে আপলিফট করছি। জানি সবাই তোর মতো, অর্থাৎ তোর মতো মাঝে মাঝে দুঃখ হয়, একটা লাইন আছে দেখবি, মানুষ হলি না, এবার সেখানে আমি দেখাচ্ছি মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না। এবার সেই মানুষ, এবার আমি ব্রিফটা পেয়েছি যুদ্ধ নিয়ে গানটা, তো সেখানে আমি একটা এমন মানুষের মুখ হঠাৎ করে একটা এরকম এসে আবার চলে যায়, যেটা হচ্ছে একজন কাইন্ড অফ আ ঘোস্ট, যে মানে ওয়ার টর্ন একটা ঘোস্ট। এবার সেটা যুদ্ধের মানে সে যুদ্ধে মানে সর্ট অফ মানে বিদ্ধ হয়ে যাওয়া একটা মুখ এসে আবার চলে যায়, মাঝে মাঝে দুঃখ হয় ভেবে তুই মানুষ হলি না। তারপরে আবার যখন গানটা ফুল ড্রামস দিয়ে এবার শুরু হচ্ছে, তখন একটা ভিজুয়াল শুরু হচ্ছে, সেই ভিজুয়ালটা হচ্ছে একটা নেমেসিসের মানে গডের ব্যাপারটা, সেখানে কিছু এফেক্টস হচ্ছে, ইয়ে হচ্ছে, ঠিক স্বর্গের সিঁড়িতে পা ফেলে সেখানে আমি পুরো ব্যাপারটাকে ওইভাবে ট্রিট করছি যে যুদ্ধ হচ্ছে, সেখানে ধর কেউ একটা এরকম বন্দুক নিয়ে চলছে, ইয়ে চলছে, এরকম হতে 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 এবার লিরিক্সেরও অনেক ইউজ আছে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস, এই জায়গাটা আমি যেমন লিরিক্স কিছুটা দিলাম, কারণ এটা স্টেটমেন্ট হলো, নিয়ে তারপরে একটা জায়গা মানে লিরিক্স মানে একদম টাইপোগ্রাফি বাংলা টাইপোগ্রাফি, সেটাতে ধর আমি কিছু অ্যানিমেট করেছি বা ইয়ে করেছি, এবার সেটাও আমি আনতে পারি, এবার পুরোটাই তখন মানে অ্যাকচুয়ালি এটা
মানে তুই ব্রেকডাউন করতে বলছিস, বাট আমি ব্রেকডাউন করতে গিয়ে এখন আমি নিজে ফিগার আউট করছি, আচ্ছা আমি তাহলে কি ভেবেছিলাম। একদম আমি শিওর, মানে তুই তো এরকম ভাবে ভাবিসনি। একটা জিনিস আমার বেরিয়ে আসছে বারবার, যেটা তুই বলছিস যে ওই যে টাইমিং আর ওই যে স্পেস, মানে ইট অলসো হ্যাজ টু বি সামথিং যেটা একটু ঝটকা দেয় লোকজনকে, তাই না? মানে এরকম না যে কিছু একটা চলছে পেছনে, এরকম হলেও হবে না। কারণ ফসিলস এর গানে ইনহেরেন্টলি জিনিসগুলো আছে, খুব ব্রেকস আছে, ঠিক আছে, তোর একটা বিরাট একটা এপিক সেকশন আছে, এবার সেখানে ভিজুয়ালকেও তো সেইভাবে সেটা করতে হবে, মানে ঝা 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 এটা যখন হচ্ছে তখন আমি যদি স্ট্রোকটা না করি, অলমোস্ট লাইক প্লেইং অ্যান অর্কেস্ট্রা, বাড়াচ্ছিস কমাচ্ছিস। মানে কখনো এরকম হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ব্রাইটনেস খুব কমিয়ে দিই, কারণ ব্রাইটনেসটা আমি কমিয়ে দিই এই সেন্সে যে তখন আমি চাই যে লাইটটাই মেন প্রাধান্যটা পাক, আমার এলইডিটা লাইটটাকে যেন খেয়ে না নেয়। মানে তোর এটার সাথে লাইটের সাথে কতটা কোঅর্ডিনেশন লাগে? মিটিং হয়, মিটিং হয়, এখন তো বিহারিদা করছে, হ্যাঁ, তো বিহারিদার সাথে গান নিয়ে আমার প্রচুর আলোচনা হয়েছে। ধর এই ডিসকাশনটা, মানে আমার ভিজুয়ালটা যদি একটা কোনো লাল রঙের থিমে চলে আর বিহারিদা যদি হঠাৎ একটা সবুজ চালায়, সেটা একটা জারিং ব্যাপার, কালো হয়ে যাবে, মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার আছে। মানে হতে পারে সেটা ভালো লাগছে, বাট আমরা বসে একটা ডিসকাস করি যে এই সেকশনটা এরকম একটা জিনিস হবে, এই সেকশনটা এরকম একটা জিনিস হবে, এখানে আমি ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো, তোমার লাইটটাই যাতে ইয়ে হয়। তো এই ডিসকাশনগুলো খুব কোলাবোরেটিভ একটা প্রসেস। এটা ভেবে খুব ভালো লাগছে যে একটা মানে আমরা ধর এরকম বা একটা জায়গায় একটা ব্যান্ড এসেছে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যান্ড এসেছে, যারা ধর এই স্কোপটা তোকে দিচ্ছে যে তুই এটা অ্যাকচুয়ালি একটা বাংলা ব্যান্ডের জন্য করছিস। আর হাউ ইজ দ্য ডিফারেন্ট সোমলতাদির জন্য বা সোমলতাদি এসএস এর জন্য ব্যাপারটা ডিফারেন্ট কি করে? সোমলতাদির গানের মধ্যে আবার পুরো ভাইবটাই আলাদা। এক্স্যাক্টলি, আমি ওই জন্য বলি পুরো কাউন্টার ব্যাপারটা। হ্যাঁ, মানে ওটা আবার প্রচন্ড একটা ফ্লোই ব্যাপার হচ্ছে, আনন্দ, হ্যাঁ আনন্দ হচ্ছে, হ্যাপিনেস হচ্ছে, সবকিছু হচ্ছে। এবার সোমলতাদি ধর যেই গানগুলো গাইছে, ধর কোথাও রবীন্দ্রসঙ্গীতের একটা মডার্নাইজড ভার্সন করছে, ধর মায়াবন বিহারিণী করছে। এবার মায়াবন বিহারিণীতে আমি যদি এখন ট্রেডিশনাল রবীন্দ্রসঙ্গীতের মতন আকাশ দেখাই, রবীন্দ্রনাথ দেখাই, সেটা আমার মানে পার্সোনালি মনে হয় যে ঠিক আছে, অন্য কিছু করা যায়। এমনভাবে বলছিস না, জিনিসটা আরো খারাপ লাগছে শুনতে। ওখানে যেমন আমি একটা ম্যাজিক্যাল ফরেস্ট, যেখানে কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে বা এরকম ভাবে ট্রিটমেন্ট একটা করেছিলাম। তুই ডেপথে গিয়ে ভাবিস, তুই অ্যাকচুয়ালি কন্টেন্টটাই গিয়ে ভাবিস। আকাশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ আসছে, সেটা তো একটা মানে গানটা নিয়ে কোনো কথা বলছে না, মানে গানটা নিয়ে কথা নাও বলতে পারে, বাট মানে কি বলবো, মানে ইটস জাস্ট হ্যাপেনিং, ইটস লাইক এয়ার, নাথিং ইজ হ্যাপেনিং। বাট তোর মনে হয় না এটা ডিস্ট্রাক্টিং? একজন গান গাইছে, পিছনে একটা অন্য মানুষের আকাশ থেকে এলো, এটা তোর মানে এবার সেটাও ইন কনটেক্সট হয়তো ভালো যেতে পারে, বাট সামহাও আমি যেরকম দেখেছি আমার মনে হচ্ছে না ঠিক আছে, অন্য কিছু করা যেতে পারে, মানে আমি হলে অন্য কিছু করতাম। তো এখানে তো চিন্তা ভাবনাটা কিরকম? এবার রবীন্দ্রনাথের লিরিক্সের আবার নানান রকম মানে হতে পারে। হ্যাঁ, আমি যখন মায়াবন বিহারিণী শুনেছি, আমার শুনে ওরকমই একটা মাথায় সামহাও এরকম এসছে যাচ্ছে, এরকম একটা ম্যাজিক্যাল ফরেস্টে হরিণ ফরিণ ঘুরে বেড়াচ্ছে, সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, সিনারি হচ্ছে, এইটা আমার থটটা। ব্যাপারটাকে একটা ম্যাজিক রিয়েলিজমের দিকে নিয়ে যাচ্ছিস, যে ওটা এমন একটা অদ্ভুত একটা জায়গা যেখান থেকে, বাট যেটার সাথে গানটার হয়তো কোনো কানেকশনই নেই। গানটার কানেকশন আছে, মানে মায়াবন বিহারিণী হরিণী এই কথাগুলো তো বলছে, নাকি কথাগুলো দিয়ে সেটাকে মানে এরকম না যে প্রত্যেকটা লাইনের মিনিংটাই স্ক্রিনে আসতে হবে, একটা থিম ধরে আমি পুরো গানটা চালাতে পারি, তাহলে তো খুব চাপ হয়ে যাবে। তো মানে তখন অ্যাকচুয়ালি ডিস্ট্রাক্টিং হবে, অডিয়েন্স বুঝতে পারবে না আমি কি করব। তুই তো অবভিয়াসলি এখানে একটা সিনিয়রিটির পজিশনে গিয়ে মানে অলসো তুই অনেক, মানে যেটা সত্যি এটাকে আমার ভাবতে খুব, আমি জানি সেটা আলাদা ব্যাপার, বাট তুই সিনিয়র এখানে, তুই সুপার সিনিয়র এখানে বসে, তো সেইখানে তুই প্রবলেমস কি দেখিস? তুই শোটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাস, মানে একটা কারণে তো তুই আজকে ইস্টার্ন ইন্ডিয়ার অ্যাটলিস্ট সব থেকে বড় ব্যান্ডের সাথে টোর করছিস, যারা তোকে একটা প্রচন্ড ইন্টিগ্রাল অ্যাসপেক্ট দিয়েছে যে ভাই আমার গানগুলোতে কি দেখানো হবে তুমি দেখাবে। এটার থেকে এটা কিন্তু একটা বিশাল রেসপন্সিবিলিটি, এটা অলমোস্ট একটা লিড গিটারিস্টের রেসপন্সিবিলিটির মতন, ঠিক আছে? এবার লোকে এগ্রি করবে কিনা আমি জানি না, আমি তো ওরকম ভাবেই দেখছি। আমি নিজেকে বেস প্লেয়ারের মতন ভাবি। If I'm doing a good job, it makes sense. It will be a supporting job and people won't notice it. আমি ভুলভাল চালালে সঙ্গে নোটিস করবে। কি গালাগাল খাবো, এটা ফ্যাক্ট কিন্তু। হ্যাঁ তুই ঠিক বলছিস। অর্ধেক লোক কিন্তু বেস গিটার শুনতে পায় না। হ্যাঁ, তুই ভুল বাজাতে শুরু কর, বলে কি হচ্ছে কি, তখন নোটিস করবে। এবং সবথেকে চাপটা কি বলতো, যখন বেসটা বন্ধ হয়ে যায় তখন লোকজন just বলে কি হলো এক্স্যাক্টলি। তো আমি নিজের রোলটা ওইভাবে দেখি। আর আমি অ্যাকচুয়ালি এটা বলবো যে আমি ধর খুব লাকি একটা পজিশনে, যেখানে আমি ধর একটা সার্টেন ইনভেন্টরি চাইছি একটা শোতে ফসিলসের, না বাট সেটার জন্য তো তুই ডেভেলপ করেছিস নিজেকে। হ্যাঁ, ডেভেলপ করেছি, আর ব্যান্ডটা সেই জায়গায় আছে বলে ওই দাবিটাও দিতে পারে। তার জন্য তো তুই মিস্টার এন্ড মিসেস সিনহার বিয়েতে গিয়ে ওদের ছবি চালিয়ে ওদের মাঝখানে হার্ট এনে এসব করেছিস তুই, এখন তো এটা পাওয়াটা ন্যাচারাল। হ্যাঁ, বাট ওটাও কি বলতো, মানে ধর ফসিলসের সেই জায়গাটা আছে
যে ওই একদমই ডিমান্ডটা করতে পারে। একদমই এবার আছে। এটাও ব্যাপার, আমার ক্যানভাসটা অত বড় বলে আমি একটা সিম্পল জিনিস চালালেও সেটা গ্র্যান্ডিওরটা খুব বেশি। তো এখানে ওটা আমি করছি থেকেও মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যান্ডটা সেই জায়গায় আছে যে এটা আমরা করতে পারছি। মানে ভিজুয়াল আর্টিস্টের যে জায়গাটা, এটা একটা একটু হলেও আনএক্সপ্লোরড ফিল্ড এই মুহূর্তে। তো এটার মধ্যে একটা প্রচন্ড কমার্শিয়াল পোটেনশিয়াল আছে, একটা মানুষের ক্যারিয়ার করে দিতে পারে এটা। কারণ কি, দেয়ার আর নট ইনাফ ভিজুয়াল আর্টিস্ট, কিন্তু প্রত্যেকটা সাউন্ড লাইটের কোম্পানির কাছে এখন একটা করে এলইডি স্ক্রিন আছে, রাইট? ইভেন্টও বাড়ছে, তো সেখানে আই এম শিওর তুই প্রচুর লোককে দেখেছিস যারা ভিজুয়াল করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট এরকমও হয়তো হয়েছে যে তোর ভিজুয়াল নিয়ে অন্য কোথাও চালাচ্ছে, এরকম এরকম হয়, আমি জানি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ওদের কথা বলছি না যারা বেসিক্যালি ওই কপ আউটটা করেছে, বাট আমি তাদের কথা বলছি যারা ধর অ্যাকচুয়ালি দে আর মেকিং অ্যান অনেস্ট এফার্ট টু লার্ন দিস অ্যান্ড টেক দিস ফরওয়ার্ড। তুই তাদেরকে কি অ্যাডভাইস দিবি? কি মানে সেটা টেকনিক্যালও হতে পারে, সেটা নন টেকনিক্যালও হতে পারে। একটা তো আমি বলবো যে এখানে স্কোপটা প্রচুর আছে, কারণ এখন আস্তে আস্তে সব ব্যান্ডসই যেমন সাউন্ড ইঞ্জিনিয়ার একটা নন নেগোশিয়েবল একটা জিনিস হয়ে গেছে সব ব্যান্ডের কাছে। এক্স্যাক্টলি। এবার ভিজুয়ালটা এখনো সেই জায়গায় যায়নি, বাট কিছু কিছু ব্যান্ডস আছে যারা চাইছে যে তাদের ইয়েতে হোক। সো স্কোপটা প্রচুর আছে, অ্যান্ড এখানে অত রিসোর্স নেই। মানে আমি ধর 5টা আর্টিস্ট তো করতে পারবো না, সো অনেক আর্টিস্ট আছে যারা চাইছে ভিজুয়াল জকি, এবং সেই জায়গাটা অ্যাভেলেবেল আছে। সো কেউ যদি নিজের স্কিলসটা হোন করে সেই আর্টিস্টকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে, মানে যেহেতু সেই আর্টিস্টও গ্রো করছে সেই সময় সে অ্যাকচুয়ালি তাকে সেই চান্সটা দিতেও হয়তো রাজি হবে। কারণ আমিও গ্রো করছি, তুমিও গ্রো করছো, মানে ফসিলের সাথে আমার সেটাই হয়েছিল। মানে ফসিলসের তো আর কোনো রেফারেন্স ছিল না তখন যে ভিজুয়ালটা কি হতে পারে, তো আমাকে তখন সেই, এবং ফসিলস হ্যাজ মেড দিস আ হিউজ পার্ট অফ দেম, রাইট? তো সেটার জন্য তো তোকে গ্রো করে দেখাতে হয়েছে যে আমি এটা পারবো। আমাকে তুমি একটা এত বড় স্ক্রিন দাও, আমি সেখানে অ্যাকচুয়ালি আই উইল বি এবল টু শো সামথিং জুৎসই। হ্যাঁ, তো তুই কন্টিনিউ কর। তো একটা হচ্ছে যে মানে ফার্স্ট অফ অল নো ইওর থিং, মানে না হলেও মানে অ্যাটলিস্ট বিল্ড সাম লেভেল অফ কনফিডেন্স, যেখানে তুই একটা শোতে গিয়ে ধেরিয়ে চলে আসবি না। মানে তুই যদি সিম্পল জিনিসপত্র চালাস, তুই এটা গোটা শো চালাতে পারবি। সেটা যেমন বললাম, রেজিউম নামে প্র্যাকটিস কর, ইয়ে কর, লোককে অ্যাপ্রোচ কর, কথা বল। এটা না, আমি ওটা বলছি না, আমি বলছি যে মানে ওই একটা নতুন ভিজুয়াল হবে, মানে তোর থেকে হয়তো কেউ বেটার হবে। হ্যাঁ, অফকোর্স। মানে সে কি করে সেটা হবে? একটা তো বলবো যে মানে ওই যেটা বললাম, মানে সবকিছু কন্টেন্ট কনজিউম কর। মানে সেটা মানে তুই ওটাকে, আমি এটা দেখছি, এটাকে আমি ইনকর্পোরেট করবো ভেবে নয়, মানে জাস্ট লেট ইট ইমবাইব উইদিন ইউ। এইটা আরেকটা যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, তুই যদি কোনো ট্যুরিং আর্টিস্টের সাথে কাজ করিস বা কিছু, মানে শোয়ের ডিউরেশনটা হচ্ছে জাস্ট 5% অফ দ্য টোটাল টাইম ইউ আর গোইং টু স্পেন্ড উইথ দেম। মানে তুই একটা শো করতে যাচ্ছিস, তো শোটা তো 1.5 ঘন্টা 2 ঘন্টা বাজাবি, তো ট্রাভেলিং থেকে শুরু করে, থাকা থেকে শুরু করে, এইটা একটা বেশি টাইম নেবে, তাদের সাথেই ঘর সংসার। তো এবার বি আ পার্সন, মানে ইজি টু ডিল উইথ আর কি, যে হয় মানে এরকম যেন না মনে হয় যে ভাই আবার এই লোকটা আসবে, স্ট্রেস বাড়বে, এরকম টাইপের মানুষটা যেন না হয়। সে তোকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজয় হতে হবে না, বাট তুই একটা ডিসেন্ট মানুষ যদি হয় যার সঙ্গে লোকে কথাবার্তা অ্যাকোমোডেট করবে, সেটাতে তুই যদি কিছু ভুল ত্রুটিও থাকে, সেটা কিন্তু লোকজন মানে তোর সাথে অ্যাডজাস্ট করবে, কারণ সেই স্কোপটা দেবে, মানে সেই ট্রাস্টটা থাকবে যে না ঠিক আছে, ছেলেটা ভালো কাজ করছে, লেটস ট্রাস্ট হিম। তো সেই জিনিসটা তো বিরাট ইম্পর্টেন্ট মনে হয়, মানে ট্যুরিং আর্টিস্টের সাথে মানে ইজি টু গেট অ্যালং উইথ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। মানে তোর যদি কোনো দাবি থাকে, সেটা বলতে পারার একটা ক্ষমতা থাকতে হবে। মানে এরকম না যে একটা মিনমিন করে যাই দিচ্ছে চালিয়ে দিলাম। আচ্ছা, দেখ আমাদের ফিল্ডটাতে এটা তো কোনো সেট প্যাটার্ন নেই যে একটা অমুক লোক অমুক টাকা পাবে, তমুক লোক তমুক টাকা পাবে। এবার তোর ওয়ার্থ কি তোকেই সেট করতে হবে, রাইট? কারণ আমি মানে আমি নাম না নিয়ে তোকে বলছি, এরকম প্রচুর এক্সাম্পল আছে, বড় বড় ব্যান্ড, এখানকার ব্যান্ড, ধর কোনো একটা ভিজুয়াল জকিকে হায়ার করেছে, আর আমার বন্ধুর সাথেই হয়েছে, একজন ফেলো ভিজুয়াল জকির সাথে, অমুক টাকা ডিসাইড হয়েছে এই করবে, শোটার পরে তাকে তার থেকে 20% হঠাৎ কম দিচ্ছে। এই জিনিসগুলো তো হয়, তো মানে তোর ওয়ার্ডটা কি তোকে সেট করতে হবে, অন্য লোক এসে তোকে বলে দেবে না তোমার এত ওয়ার্ড। তো সেই টাইপের মানে কনফিডেন্সটা নিজের মধ্যে থাকতে হবে। মানে সেটা অবভিয়াসলি ইজিয়ার সেট দ্যান ডান, বাট টাইম লাগে। মানে নিজের ওয়ার্কটা নিজে সেট করো অ্যান্ড বি ইজি টু ডিল উইথ। মানে এরকম হয় না যেন তোমার কোওয়ার্কাররা ভাবে যে আবার এর সাথে দেখাবে, দিনটা খারাপ যাবে, এইটা হলে খুব চাপ। মানে তুই লং টার্ম সেখানে কাজ করতে পারবি। আর ব্যান্ডদের জন্য যদি কাজের কথা বলি, তুই 4টে ব্যান্ড বল যাদের কনসার্টটা একটা ভিজুয়ালে দেখা উচিত, টু নো যে কি করা যেতে পারে। একটা মানে ফসিলসকে বাদ দিয়ে আমি বলছি, না বাইরের কথা বলছি, বাইরের। আচ্ছা, ব্রিং মি দ্য হরাইজন। ব্রিং মি দ্য হরাইজন আমি যখন লাইভ দেখেছি আমি ছিটকে গেছি। মানে ওই স্টোরি টেলিংটা এখনো অন্য ব্যান্ডরা করছে না। তো ব্রিং মি দ্য হরাইজন, তুই যদি পুরোনো 9 ইঞ্চ নেলসের কিছু কনসার্ট দেখিস, যেখানে রব শেরিডন বলে একজন ভদ্রলোক ভিজুয়াল করতো, 9 ইঞ্চ নেলসের কনসার্ট বিভৎস। তারপর
পার্ল জ্যামের কিছু পুরনো কনসার্টস আছে যেখানে পার্ল জ্যামের ও বাবা, সেখানেও রব শেরিডান কাজ করতো। হ্যাঁ মানে কোন 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 মানে ইউটিউবে যদি তুই মুখস্থ হয়ে গেছে কি মানে মুখস্থ হয়নি, বাট তুই মানে রব শেরিডান ভদ্রলোকের নাম দিয়ে পার্ল জ্যাম বা 9 ইঞ্চ নেলস এগুলো লিখলেই তুই পাবি প্রচুর। দেখ এই মুহূর্তে এটা তো ধর এখনো 90s এ চলে যাচ্ছিস তুই। অ্যাকচুয়ালি এটা নামটা আমার মনে পড়ছে না, এই ব্যান্ডটা ওকে সম্বিত দেখিয়েছিল, ও একটা কোথায় চায়নাতে শো করতে গেছিল অ্যাজ উই কিপ সার্চিং এর সাথে, সেখানে কোন একটা ব্যান্ড দেখে ও ছিটকে গেছিল, সেটা আমাকে ভিডিও পাঠিয়েছিল। আমার অ্যাকচুয়ালি নামটা যদি মনে করতে পারছি না, আমি মনে পড়লে তোকে বলবো। ভাই তো সম্বিত কমেন্ট করে দেবে, সম্বিত কমেন্ট করে দেবে নামটা, তো সেটা পেয়ে যাবো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যেহেতু ফসিলসে যেই সাউন্ডটা হয় সেটা মানে ছোট থেকেই রক মিউজিকটার প্রতি আমি প্রচন্ড ইন্টারেস্টেড। অ্যান্ড ব্রিং মি দ্য হরাইজনে ওই জারিং জিনিসপত্র কিছু হচ্ছে, ডিজোনেন্স হচ্ছে, ভিজুয়ালটা স্ট্রেট ফরওয়ার্ড সবসময় হচ্ছে না, মানুষ আসছে কথা বলছে, পুরো কনসার্টটা ডিজাইনটাই এমন ভাবে যে ভিজুয়ালটা না থাকলে কনসার্টটা হবে না, এরকম একটা ব্যাপার। তো ব্রিং মি দ্য হরাইজন তো আমি ডেফিনেটলি বলবো যদি সবাই দেখতে পারে। আচ্ছা শেষ প্রশ্ন তোকে, সেটা হচ্ছে ইউ আর গিটার প্লেয়ার, এবং শুধু যে সে গিটার প্লেয়ার না, তুই একটা মেটাল গিটার প্লেয়ার, তাই না? মানে এইটা কিন্তু লোকে ঠিক মানে জেনারেলি খাপ খাইতে পারে না, যে আমি শিওর তোকে দেখে যে আমি একটা এরকম এতটা একটা অ্যাগ্রেসিভ, এতটা একটা হেভি মেটাল ব্যান্ডে বাজাই, এবং তার সাথে গিয়ে আমি বাট কোনো একটা জায়গায় যখন আমরা মেটালটা হচ্ছে মায়াবন বিহারিটাও হচ্ছে মানে না না এবারে সেটাই মানে তুই ওটাকেও ওটার মধ্যেও মেটালটা ঢোকাস, মানে সেটা না না সেটা তো নর্মাল লোকে বুঝতে পারে না। বাট মাই পয়েন্ট ইজ এই যে দুটো জিনিসের ম্যারেজ, কারণ কি আমরা তোকে ছোটবেলা থেকে দেখছি, আমরা এক অপরের সাথে বাজিয়ে বড় হয়েছি, তো আমি বুঝতে পারি যে হ্যাঁ ওর মানে অরিন্দমের ভিজুয়াল তো এরকম হবেই, তো সেইটা তোর ইনফ্লুয়েন্স অ্যাজ আ মেটাল গিটার প্লেয়ার অ্যান্ড তোর সেটার রেপ্লিকেশন অন দ্য এলইডি কতটা খাপ খায়, নাকি তুই ওটাকে পুরো নিজের পার্টটাকে আলাদা করে দিস যে না এটা এরকম না? মানে ধর ফসিলসের ক্ষেত্রে তো বিরাট খাপ খায়, কারণ আমি ওই মিউজিকটা শুনেই বড় হয়েছি, ওই ধাঁচের মিউজিকটা ধর আমি গিটারে তুলেছি ছোটবেলা। বা হেভি মেটালেও যেটা হয় হচ্ছে মানে জিনিসপত্র ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোথাও মানে হেভি মেটাল মুভমেন্টটাই তো এমন যে মানে লোকজন বিরক্ত তিতিবিরক্ত জীবনে ওইটা সামহাও একটা রিলিজের একটা জায়গা করে দিচ্ছে। তো এলিমেন্টস লাইক ধর গ্লিচ পিচ ইউজ করা, বা খুব জারিং কিছু একটা চলে এলো হঠাৎ করে, কিছু একটা জিনিস এলো বেঁকে গেল, এই জিনিসগুলো আমার হেভি মেটালের ইনফ্লুয়েন্সেস থেকেই, মানে গ্লিচের ইউসেজ তো খুব বেশি করে আর কি। তো মানে হ্যাঁ মানে এবার সেইটা আমি খুব একটা হয়তো সোমলতা এন্ড এসএস ইউজ করবো না, মানে গ্লিচ টাইপের ওটাকে আলাদা রাখি, মানে হ্যাঁ মানে সেটা তো করতেই হবে, মানে ফসিলসের সাথে তুই খুব সুন্দরভাবে অ্যামালগামেট করতে পারিস। ওটা মানে জাস্ট হয়ে গেছে, মানে ওটা আমি কোনোটাই ক্রেডিট নিতে পারবো না, মানে জাস্ট হয়ে গেছে। এবং ফসিলসের মিউজিকের মধ্যে মানে অ্যাট লিস্ট অ্যাসপেক্টস অফ ফসিলস মিউজিক মিউজিক্যালিটি আর অলসো ভেরি মেটাল, লেখাপড়া স্পেশালি জীবন জীবিত থাকার অভিনয়, এইটা একটা সিম্পল লাইন বাট বিরাট পাওয়ারফুল একটা লাইন। এক্স্যাক্টলি, অলসো এভরিথিং হ্যাজ আ ডুয়াল কনোটেশন টু ইট, যেটা মেটালে থাকে, যেটা তোকে খেলতে সাহায্য করে। মানে ইউ ক্যান বি অ্যাজ অ্যাবস্ট্রাক্ট অ্যাজ ইউ ওয়ান্ট। মানে ধরেন তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি অনেক বছর আগে তোদের একটা শো করেছিলাম আইআইটি খড়গপুরে, এবার তোদের একটা গান ছিল আই ক্যান লিড আ নেশন উইথ আ মাইক্রোফোন। এবার এই লাইনটা যখন আসছে কথার কথা, এবার এটার পেছনে কি ভিজুয়াল করবো, এটা তো নানান রকম জিনিস হতে পারে। একটা হতে পারে আমি একটা নর্মাল মাইক দেখালাম, একটা ভিনটেজ অ্যানালগ মাইক ফাইক দেখালাম, কিছু একটা হচ্ছে, ঠিক আছে। আবার ওই লাইনটা এরকমও হতে পারে যে একটা ভিনটেজ মাইক দিয়ে শুরু হলো, মর্ফ করতে 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 আজকের দিনে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা কিছু চলে এলো, সেটা একটা হতে পারে। আবার হতে পারে ওয়ার্ল্ড লিডার্সের ফেসগুলো মর্ফ হচ্ছে বিভিন্নভাবে, মানে লিরিক্সটাকে নানানভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। তো ওই জিনিসটা এবার আমি একটা গান করতে গেলে আমি ভাবি যাচ্ছে এখানে এটা হতে পারে, এটা হতে পারে। অনেক সময় গানের স্টাইলটার উপর ভিজুয়ালটা ডিপেন্ড করবে যে এই ভিজুয়ালটা করবো, এটা করবো না। কিন্তু বেসিক্যালি তুই খুব আতেল, ভাবতে তো হবে তোকে জিনিসটা। মানে আমি তোকে আমি প্রচন্ড পজিটিভ ভাবে কথাটা কিন্তু ইউজ করছি, আমি বুঝতে পারছি, বাট মানে দেখ একটু ভাবনা চিন্তা করতে, মানে তুই আতেল কথাটা বলবি না, মনে হয় তাহলে আতলাও, বাট হ্যাঁ মানে শিওর রাইট, মানে করতেই হবে সেটা, তোকে তোকে ইন দ্য আন্ডার দ্য স্কিন ঢুকতেই হবে। হ্যাঁ মানে আমি কিছু শুনলে আমার ফার্স্ট মিনিংটা যেটা মাথায় আসে আমি ওটাকে সরিয়ে দিয়ে অন্য কিছু ভাবি। এইটা খুব এটা জিনিস, এটা অনেক জায়গাতেই বলে যে ইওর ফার্স্ট থট শুড নেভার গো অন। হ্যাঁ, তো তুই যদি পাঁচটা, যেটা দিয়ে আমি শেষ করতে চাই, পাঁচটা পিস অফ অ্যাডভাইস ভেরি কুইক, আমি ভিজে হওয়া শুরু করব, ওই মোটিভেশনটা পাবে যাতে এই জিনিসটাকে নিয়ে অ্যাটলিস্ট শুরু করতে চায়। 5 থিংস ভেরি সিম্পল, কি করতে পারে? একটা হচ্ছে মানে ফিগার সাম কাইন্ড অফ ফান্ডস আউট, যেটা বেসিক ল্যাপটপ আমি কিনতে পারি, এটা কিনতেই হবে, নাহলে তুই জিনিসটা তুই প্র্যাকটিস করবি। এটা ঠিক। বা তুই কোনো বন্ধুর থেকে একটা ল্যাপটপ নিলি, বা তার বাড়ি গিয়ে বাড়ি গেলি সেকেন্ড হ্যান্ড কিনলি, কিছু একটা করলি। এবার হচ্ছে যে
ওই যে কোনো একটা মানে রেজলিউমের মতন আরো 1000 ঘন্টা সফটওয়্যার আছে, গ্র্যান্ড ভিজে আছে, হ্যাঁ নানান রকম আছে। সফটওয়্যারটা শিখে নিলাম, সফটওয়্যারটা তুই একটা সার্টেন লেভেল অবধি তোকে শিখতেই হবে। এবার তুই জাস্ট শুরু করছিস, তোকে কন্টেন্ট বানাতে হবে না। তুই রেজলিউমের সাথেই স্টক ফুটেজ আসে, তুই স্টক ফুটেজ গুলো নিয়ে গান চালিয়ে প্র্যাকটিস কর, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস কর। রেজলিউম করলাম, প্র্যাকটিস করলাম, তারপরে রেজলিউম করলাম, প্র্যাকটিস করলাম। এবার মানে অ্যাপ্রোচ করতে হবে লোকজনদের, মানে একটু নিজের ভয়টা কাটিয়ে উঠতে হবে যে তোমাকে নাড়া করে দেবে। মানে তোর পাড়াতেও তো অনেক আর্টিস্ট হয়তো শো করছে, যেখানে হয়তো মানে পাড়াতে ধর একটা পাতি পুজোর অনুষ্ঠান হচ্ছে, পুজোর অনুষ্ঠানে তো এলইডি স্ক্রিন লেগে আছে, সেখানে কে পারফর্ম করতে আসছে, পাড়ার কোনো কাকিমা গাইছে, গাইছে, যেই গাক না কেন, মানে তুই বলছিস এখানেও করা যায়, মানে এটাকে ছোট করা চলবে না। না, ছোট কোনোটাই করা চলবে না, কারণ তুই ওখানে গিয়ে ধর বললি যে দাদা আমার টাকা পয়সা লাগবে না, মানে ধর ইউ আর স্টার্টিং আউট, ইউ ডোন্ট নিড মানি, তোকে তাকে এক্সপেরিয়েন্স মানে তুই জানিস তোকে কেউ টাকা পয়সা দেবে না, তো বল আমি এটা চালাবো। এবার তুই পাড়ার অমুক কমিটিকে গিয়ে বল, তো তুই যদি চালাস তো সেখানে তো একটা কিছু, তুই তো একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে পারলি, যাচ্ছে একটা কনসার্ট আমি কিছু একটা করলাম, এই করতে করতে ইউ বিল্ড আপ, অ্যান্ড ইউ দেন মেবি একটা কোনো আর্টিস্ট যে শো করে রেগুলার, এলইডি থাকে না, সেরকম একটা আর্টিস্টকে যোগাযোগ করলি যে আমি করতে চাই, ইউ ফিগার আউট আ ডিল উইথ দেম বা হোয়াট এভার, নিয়ে তুই কাজটা শুরু করতে হবে। খুব ইজি করে দিলি তুই, জানিস তো, যে এরকম না যে আমার একটা ফসিলস লাগবে, না 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 না, আমার কাকিমা গান গাইছে আমি তার পেছনেও করতে পারি। হ্যাঁ, কারণ ওখানেও যে এলইডি প্রোভাইড করছে তারই কোনো একটা ছেলে চালাতো, তার জায়গায় তুই চালাচ্ছিস, তুই হয়তো তাও প্র্যাকটিস করে এসেছিস, তুই কিছুটা কাকিমার থেকে যে শুনে আছে, কাকিমা কি গান গাইছো বলতো, এবং যেটাতে তোর পাড়ারও একটা মানে মোটিভেশন থাকবে যে ওকে একটু দাও না করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে তো শুরু করাই যায়। এবারে কথাটা হচ্ছে আমি কি করে একটা মানুষকে জানাবো যে আমি ভিজুয়ালস করি, না আমার পাড়ার থেকে বেরিয়ে তবে কোথাও সোশ্যাল মিডিয়াতে তুই এইসব কর, রিল বানা, এইসব করতে পারিস যে আমি এটা করছি, মানে ওই আর কি সারাক্ষণ, মানে আমি কোনো একটা শো করছি হয়তো, এবার শো করার সময় আমি অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে ছবি তোলার স্কোপটাই পাই না, কারণ সারাক্ষণ আমি বিজি, তুই মাঝে মাঝে করিস, এবার কখনো একটা ছবি তুলে আমি পোস্ট করলাম যে আজকে এটা করলাম। তুই যে ভিজুয়াল আর্টিস্টরা বসে আছো, এদেরকে কি সোশ্যাল মিডিয়ায় আরো অ্যাক্টিভ হওয়া উচিত, এবং মানে ওই জাস্ট শুটিং আ মেসেজ অন ফেসবুক টু আ ব্যান্ড যে আমি এই কাজটা করি, আপনাদের যদি কোনো শো থাকে আমি করতে চাই, এই কমিউনিকেশনটাই তো অর্ধেকজন এস্টাবলিশ করছে না, মানে যে হয়তো করতে চায় এবং একটা জায়গায় সে চলে গেছে মনে করছে যে আচ্ছা আমি একটা শো চালাতে পারবো, তাকে তো নিজেকে যোগাযোগ করতে হবে, মানে তাকে তো কেউ খুঁজে এসে কাজ দেবে না। একটা জিনিস জানিস তো, এই পডকাস্টটা ধরে মানে হ্যাজ বিন মানে কি বলবো, মানে ধারাবাহিক, এবং আই এম সো গ্ল্যাড দ্যাট ইট ইজ কাম আউট। তুই বলেছিস, সম্বিত বলেছে, গাবুদা বলেছে, বাড়িতে বসে কিছু হবে না। গাবুদাকে গিয়ে মানে তন্ময় স্যারকে বলতে হয়েছে যে আমি তোমার সাথে বাড়াতে চাই, সম্বিতকে গিয়ে রূপমদাকে বলতে হয়েছে, দীপদাকে বলতে হয়েছে আমাকে একবার স্টেজে উঠতে দাও, আমাকে গিয়েও লক্ষ্মী ছেড়াকে বলতে হয়েছে যে আমি একবার বাজাবো, মানে যতক্ষণ না তোমার ওই ইগোটাকে ভেঙে, এক্স্যাক্টলি, মানে সিনেমা নয়, কেউ এরকম করে তুলে স্টেজে তুলে দেবে না, কোনোদিন হবে না। হ্যাঁ, অর্ধেক লোক আটকে যায় যে কি ভাববে, মুখের ওপর না করে দেবে, না করলে না করবে, এক্স্যাক্টলি, নেক্সট আর্টিস্টকে বলবি। এই ভয়টার জন্য সেলফ থেকে নিজেকে ডিটাচ করতে হবে, মানে ভাই আমি এটা কাজ করতে এসেছি, তোমার মানে তোরও তো, তুই অ্যাজ অ্যান আর্টিস্ট যদি আমি তোর কাছে যাই, তোরও তো একটা মানে তোর তো খারাপ কিছু করতে আমি যাচ্ছি না, তো খারাপের থেকে বড় কথা হচ্ছে তুই তো কিছু একটা ভ্যালু এডিশন করতে আসছিস, যেটা হয়তো আমার মাথাতেই নেই। মানে লোকজন এত নিজের বাবেলে থেকে যায় যে ভাবে যে আমি এলইডি করছি, মানে লোকজন বিরাট এলইডি নিয়ে ভাবছে, হয়তো কেউই ভাবছে না, তোকে তো গিয়ে বলতে হবে যে এই জিনিসটাও এক্সিস্ট করে, তুমি কি ইচ্ছুক, আমি করতে চাই। মানে যদি কেউ এটা বলে, আমার মনে হয় না কেউ না করবে যে আপনার গানগুলো আমার খুব ভালো লাগে, আমি একটা ভিজুয়াল করতে চাই। হ্যাঁ, মানে তারপরে তো নেগোসিয়েশনটা পয়সা করিতে চলে আসে, বা পরে আর এরপরে কি করবে। আরেকটা হচ্ছে যে মানে এই লাইন অফ ফিল্ডে যারা কাজ করছে, এই ফিল্ডে মানে লার্জলি অ্যানোনিমাসই থাকার কথা, মানে ইফ ইউ আর ডুইং ইউর জব ওয়েল, মানে লোকে চিনবে না। হ্যাঁ, মানে অ্যানোনিমিটিতে কমফোর্টেবল থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি কাজ করব, লোকজন আমাকে নিয়ে নাচানাচি করবে, বাহবা করবে, এই টাইপের খিদে থাকলে এই লাইন অফ ওয়ার্কটায় আসাটা না আসাই উচিত না। মানে একটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত, লোকজন চিনবে না মানে সাধারণ লোকজন চিনবে না, কিন্তু যেই লোকটা চেনার কথা সে কিন্তু চিনবে। সে তো নিশ্চয়, মানে তোর ফিল্ডে ধর আশেপাশে আরো লোক হয়, তারা হয়তো তোকে চিনবে, বাট তোর যদি মনে হয় যে আমি রূপমদার সাথে আমি রেগুলার টাচে আছি, আমি রূপমদার সাথে কথা বলছি, এবার লোকজন আমাকে রূপমদার সাথে দেখলে আমাকেও ভাববে সামওয়ান, সেটা তো হবে না। বাট তোকে সেটাতে কমফোর্টেবল থাকতে হবে, মানে তোর কাজটাতেই আনন্দ, আমি এটা করি আনন্দ করছি, মানে আমাকে কে চিনলো, আমাকে নিয়ে কে বাহবা বললো, মানে তোকে প্রেস করলেও মাথায় তোলার কিছু নেই, তোকে খারাপ বললেও সেটা নিয়ে নিজের কাজটা খারাপ হচ্ছে এরকম ভাবার, নিজেকে পুরো ডিসোসিয়েটেড রাখতে হবে, সেলফ থেকে ডিট্যাচ করতে হবে। ও, তোর জন্য একটা ছোট্ট গিফট আছে বংমেডের তরফ থেকে। ও আরে থ্যাংক ইউ ভাই। তোর এস সাইজ বলেছিলিস, তুই খুলে দেখ, খুলে দেখ, অফকোর্স খুলে দেখ।
ফুলজিনার, না 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 বাট ভাই থ্যাংক ইউ, দারুণ হয়েছে। আর একটা হচ্ছে যেটা এটা স্পেসিফিক্যালি আমি দিয়েছি তোকে যাতে তুই শোতে পড়তে পারিস এই পরেরটা, ও। কারণ কিন্তু আমি শিওর তোকে কালো পড়তে হয়। ও হ্যাঁ, হ্যাঁ ও অ্যালফাবেটস গুলো লেখা। হ্যাঁ জানাস কিরকম Of লাগলো? course, ভাই আমার তো হেভি লাগলো, আশা করি আমারও তো অসাধারণ লেগেছে একদম। কনভারসেশনটা তোমার তোর কাজের কাজের মানে থেকে আমার প্রচন্ড ভাবে ইনসাইটফুল লেগেছে কনভারসেশনটা, বুঝেছিস তো? কেটে দে কেটে দে।